শুটিং এর তৈরি চলছে, ডিরেকশন দিচ্ছে স্বর্ণেন্দু, আর ওখানে নীলা দিয়েছে পোজ। যখন পাথরের মাঝখান দিয়ে জলটা ভেঙে নামছে পুরো সাদা হয়ে রয়েছে, এই দুধপাত্রী নামটা কিন্তু একদম সদর্থক হয়েছে। রিল বানানো হচ্ছে, রিল। কাশ্মীরে আসবো আর এখানকার স্পেশাল ডিশ বজবান টেস্ট করবো না, সেটা তো হতেই পারে না। তো সেটা টেস্ট করার জন্য আজকে আমরা চলে এসেছি লাল চকের একটা খুব ভালো রেস্টুরেন্ট মোগল দরবারে। रिश्ता, हाँ, ये रोगन जोश, ये रोगन जोश है, चटनी है, चटनी, ये गुश्तावा, गुस्तावा, पुलाव, पुलाव, मिर्ची करमा, मिर्ची कोरमा। इसके अंदर रहता है जो स्नैक्स वाले डिश। अच्छा। কাশ্মীর বললেই চোখের সামনে ভেসে ওঠে ডাল লেক, শিকারা, স্নোপিক মাউন্টেন, গুলমার্গের গন্ডোলা, সোনমার্গের গ্লেসিয়ার, আরও কত কি। কিন্তু লাশ গ্রিন কাশ্মীর ভ্যালির সৌন্দর্য এদের কারো থেকেই কম নয়। কিন্তু সবুজ গালিচাপাতা প্রান্তরের মোহময়ী রূপ সত্যি অপার্থিব। আর আজ আমরা আপনাদের নিয়ে যাব কাশ্মীরের এমনই এক ভ্যালিতে, যেখানে কাশ্মীরের সবুজ উপত্যকা আপনাকে আপন করে নেবে। আর এই উপত্যকার মধ্যে দিয়েই প্রবাহিত হয়েছে শালিগঙ্গা রিভার, যার দুধ সাদা জলের রঙের কারণেই এই উপত্যকার নামকরণ। তাহলে চলুন, লেটস এক্সপ্লোর। ওয়েলকাম টু দুধপাত্রী। শ্রীনগর থেকে মাত্র 40 কিলোমিটার দূরত্বে অবস্থিত এই দুধপাত্রী ভ্যালি, যা আজও জনপ্রিয়তার নিরিখে কিছুটা হলেও পিছিয়ে আছে। তবে আপনি এখানে এলে এর কোনো কারণই খুঁজে পাবেন না। সবুজ উপত্যকার বুক চিরে রাস্তা চলে গেছে দুধপাত্রীর দিকে। পথের পাশে স্থানীয় দোকানিরা ছোট ছোট স্টল নিয়ে বসে আসেন, যাদের বেশিরভাগই বিক্রি করছেন সর্ষের শাক এবং মকাইয়ের রুটি, যা বহুল পরিচিত সরসোঁ কা শাক মক্কি দি রুটি নামে। শ্রীনগর থেকে মাত্র 2 ঘন্টার সড়ক পথ যাত্রায় পৌঁছে যান দুধপাত্রী। শেয়ার গাড়ি বা ডিরেক্ট বাসের অপশন নেই, তাই গাড়ি রিজার্ভ করে যাওয়াই ভালো। দুধপাত্রীর প্রধান আকর্ষণ শালিগঙ্গা নদী। গাড়ির পার্কিং থেকে সে পথ আপনি যেমন পায়ে হেঁটেও যেতে পারেন, তেমনই রয়েছে ঘোড়ার ব্যবস্থাও, যেমনটা সমগ্র কাশ্মীর জুড়ে রয়েছে, এবং তার রেট নির্ভর করছে আপনার বার্গেনিং স্কিলের উপর। তো আমরা দুধপাত্রীতে পৌঁছে গেছি। এখান থেকে 6টা পয়েন্ট আছে, মানে ঘোরার ব্যবস্থাও আছে আর এটিভিরও ব্যবস্থা রয়েছে। তবে এটিভিগুলো যেভাবে যাচ্ছে আর এত পরিমাণে ধুলো ওড়াচ্ছে, মানে দেখে জাস্ট ভয় লাগছে আর কি। আর ওরা কিছু মানে রাস্তার এবড়ো খেবড়ো উঁচু নিচু কিছু মানছে না, যেখান দিয়ে পাচ্ছে তুলে দিচ্ছে। তো প্রীতি আর নীলা যে রয়েছে ওরা বেশ ভয়ই পাচ্ছে ব্যাপারটা। তো সেই জন্য আমরা আর এটিভির দিকে যাইনি, আমরা ঘোড়া নিয়ে নিয়েছি, 5টা ঘোড়া নিয়েছি। ওরা কিন্তু মানে এখানেও কিন্তু পুরো কাশ্মীরের মতো এখানেও কিন্তু পুরোপুরি বার্গেনিং চলে আর কি। তো আমাদেরকে প্রথমে বলেছিল হচ্ছে 1800 টাকা করে, আর ওখানে 2500 টাকা করে বলছিল হচ্ছে এটিভি। তো আমরা সেটা দরাদরি করে আমি প্রথমে 1000 টাকা করে বলেছিলাম, বাট সেটা মানেনি আর কি। লাস্টে 1100 টাকা করে 5টা ঘোড়া আমরা 5500 টাকায় নিয়েছি। 6টা পয়েন্ট দেখাবে। ফার্স্ট টাইম কাশ্মীরে এসে এবারে ঘোড়া রাইড করছি। এরপরে হয়তো পেহেলগামে গিয়ে করতেই হবে, কিন্তু আজকে কোনো মানে এটা শিওর ছিলাম না, বাট হয়ে গেল। বেশ ভালোই লাগছে, একটা নতুন রকমের এক্সপিরিয়েন্স। তো 5টা ঘোড়া আমাদের এগিয়ে চলেছে এরকম, ভালোই লাগছে। দুলকি চালে ঘোড়াটা চলছে আর কি। আমার ঘোড়াটাকে ছেড়ে দিয়ে চলে গেছে ওদের কাছে, আমার ঘোড়াটা মাঝখানে বলে গেছে, আস্তে আস্তে চলছে পিছনে। আর প্রীতি আর নীলার ঘোড়াটা সামনে এগিয়ে গেছে। তারা ঘোড়ার রাস্তাটা কিন্তু মেন যে দুধপাত্রীর যে মিডোটা তার পাশ দিয়ে যাচ্ছে আর কি, ওর একটু দূরে আর কি। মানে আমি দেখাচ্ছি রাস্তাটা এই, আর মিডোটা হচ্ছে ওইদিকে, আর এই রাস্তাটা এইভাবে গেছে। তো জঙ্গলের মধ্যে দিয়ে ট্রেলটা রয়েছে, পাথুরের রাস্তা। বলছে প্রায় 1.5 ঘন্টা মতো লাগবে আর কি ওখানে, মানে লাস্ট পয়েন্ট অবধি পৌঁছতে। 5 পয়েন্টস বলে ঘোড়ায় তুলে অ্যাকচুয়ালি নিয়ে যাবে শালিগঙ্গার ধারে, এবং পথেই ঘোড়া দাঁড় করিয়ে দেখিয়ে দেবে সকল পয়েন্টসগুলো। তাই পকেটের জোর কম আর পায়ের জোর বেশি থাকলে আমার সাজেশন হেঁটে যাওয়াই ভালো। আমাদের সাথে বাচ্চা থাকায় আমি সেই রিস্ক নিতে পারিনি।
আয়ানের ঘোড়াটা সবার লাস্টে রয়েছে। আয়ান কেমন লাগছে রে? কিরে পোস্ত কেমন লাগছে? তো আমরা এই ফার্স্ট পয়েন্টটাতে এসেছি। এইখানটায় 6 মাস কিন্তু পুরো বরফ থাকে, যখন বরফের টাইম, শীতকালে কিন্তু পুরো এই জায়গাটা বরফ থাকে। ভাইয়া क्या नाम बताया इस जगह का? শাহি পেন্ট। ফার্স্ট পয়েন্ট এটা হচ্ছে শাহি পেন্ট। তো এখানে কিন্তু যখন বরফ থাকে তখন কিন্তু এখানে ওনারা থাকেন না, নিচে চলে যায়। गोजर और जो लोकल गाँव में आते हैं ना गोजर लोग, हाँ, बकरी पालने वाले হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। जी सर। তো ও যে যারা এখানকার লোকাল লোক যারা এখানে গরু বাছুর চড়ায় তারা এখানে মানে 6 মাস থাকে আর কি এই যে এই ঘরগুলোতে। এরপরে যখন প্রচুর বরফ পড়ে যায়, এখানে ঘাস থাকে না, তখন কিন্তু ওনারা নিচে চলে যায়। তো এটা হচ্ছে শাহি পেন্ট বলছে এই জায়গাটার নাম। এটা হচ্ছে ফার্স্ট পয়েন্ট। আর আমার ঘোড়াটার নাম হচ্ছে হামসাফার। আর আমারটার নাম বাদল। আর প্রীতিকটার নাম হচ্ছে বাদল। আর আয়নেরটার নাম কি বলেছিল? রাজু। ওই যে রাজু, বাদল আর হামসাফার আমরা রয়েছি 3টে ঘোড়াতে, আর পিছনে রয়েছে ওরা। তো চলুন, বেশ ভালোই লাগছে। চালিয়ে ঘোড়াটাতে প্রীতি যাচ্ছে, দেখে মনে হচ্ছে সেই আগেকার দিনে যেরকম সেই রাজাদের আমলে মহিলারা ঘোড়ায় করে যেত আর তার সঙ্গে মানে ঘোড়ার সহিস যেত আর কি। তো ওই রকম লাগছে ওর ড্রেসটা দেখে, আর মাথার মধ্যে ওইভাবে কাপড়টা পেঁচিয়েছে, মনে হচ্ছে সেই পুরোনো আমলের কোনো একটা ফিল্মের শুটিং হচ্ছে। ভালো লাগছে দেখতে জায়গাটা, আর এক্সপিরিয়েন্সটা বেশ মজাদার। এখন আমরা রয়েছি হচ্ছে কাশ্মীর ভ্যালিতে। এটা হচ্ছে আমাদের সেকেন্ড পয়েন্ট। এখান থেকে কিন্তু সত্যি অসাধারণ লাগছে জায়গাটা একদম। দেখুন এখান থেকে পুরো একদম লাশ গ্রিন ভ্যালি, আর এখান থেকে কিন্তু পাইন গাছগুলো, দেবদার গাছগুলো দারুণ সুন্দর লাগছে। ভ্যালিটা সুন্দর এরকম উঠে গেছে উপরে। স্বর্ণেন্দু, তো ঘোড়াটা কি করছে? কেমন লাগছে একটু বল ভালো করে। ভালো। কেমন, মানে ভয় পাচ্ছিস না তো? না, মজা লাগছে। তোমার কেমন লাগছে? আমার ঘোড়া মাঝে মাঝে টকবক টকবক করে চলে যাচ্ছে। আমার ভালো লাগছে, কিন্তু আমার ঘোড়াটা মাঝে মাঝে উদুম জোর দৌড়াচ্ছে। ভালো তো। তো এই জায়গাটার নাম হচ্ছে ঋষিখাল। মানে আমাদের যেরকম 6 মাসে বাচ্চাদের চুল ফেলা হয়, তো এখানে হচ্ছে 40 দিনে, এখানকার লোকালদের নিয়ম হচ্ছে এখানকার বাচ্চাদের 40 দিনে চুল ফেলে। তো এই জায়গাটাতেই সেই কাজটা করা হয়। তো এই জায়গাটার নাম হচ্ছে ঋষিখাল। আর জাস্ট ওই বাড়িটা দেখুন কি অসাধারণ লাগছে। এরকম একটা ভ্যালির মধ্যে ফাঁকা জায়গা, দুধারে কিচ্ছু নেই, আর এরকম একটা ঘর, মানে একটা স্বপ্নের ঘর একটা মনে হচ্ছে। মানে প্রত্যেক মানুষেরই স্বপ্ন থাকে এরকম একটা ঘর পাওয়ার, বাট সেটা তো সবার ক্ষেত্রে সম্ভব হয় না। যার আছে বা যার হয়েছে ঘরটা, যার, সে সত্যি সত্যিই খুব ভাগ্যবান। প্রায় ঘণ্টাখানেকের অশ্বারোহণের পর অবশেষে এসে পৌঁছলাম দুধপাত্রীর প্রধান আকর্ষণ শালিগঙ্গা নদীর কাছে। আমরা নেমে গেছি হচ্ছে আমাদের লাস্ট পয়েন্টে এসে, একদম শালিগঙ্গা রিভারের সামনে। এখান থেকে কিন্তু ঘোড়া আর যাবে না, ঘোড়াগুলো সব এখানে বাঁধা রয়েছে। তো আমরা নিচ থেকে ঘুরে এসে আবার এখান থেকে ঘোড়ায় চড়ে কিন্তু আবার ওই আমাদের যেখান থেকে শুরু করবো সেখানে ফিরে যাবো। এই হচ্ছে রাস্তা। ঘোড়া থেকে নেমে আমরা এখানে দিয়ে যাচ্ছি হচ্ছে নিচে শালিগঙ্গা রিভারের, পুরো পাথুরের জায়গা একদম। তো আমরা এই যে রাস্তাটা দিয়ে যাচ্ছিলাম, এখানে প্রচুর ভিড় রয়েছে। উমার ভাই বললো যে এদিক দিয়ে যেতে, এদিকটাতে লোক একটু কম থাকবে। তো চলুন এদিকটা দিয়ে যাওয়া যাক, মনে তো হচ্ছে তাই। ল্যান্ডস্কেপটা কিন্তু খুব সুন্দর লাগছে। উল্টো দিকের পাহাড়টা কিন্তু বেশ সুন্দর, ওখানে একটা শুকিয়ে গিয়ে ওখানে ইয়েলো লাগছে। তো আমরা এখন একদম শালিগঙ্গা রিভারের পাশে চলে এসেছি। অসাধারণ সুন্দর লাগছে। ভিডিওতে এর আগে যে ভিডিওগুলো দেখেছিলাম শালিগঙ্গা রিভারের, মানে জল একদমই ছিল না, দেখতে খুব একটা ভালো লাগছিল না। সেই জন্য আমি আসার সময় বলছিলাম যে কতটা ভালো এক্সপিরিয়েন্স হবে জানি না, বাট এখন নদীর পাড়ে এসে কিন্তু অসাধারণ লাগছে। মানে এরকম একটা ভ্যালি থেকে, এরকম একটা পাহাড়ে এরকম একটা কালার, এখান থেকে এরকম জলটা নেমে আসছে, আর জলের কালারটা জাস্ট একটুখানি দেখুন, অসাধারণ সুন্দর। ওই পিছনে যে ভ্যালিটা রয়েছে সেখানে যে নদীটা আছে সেখানে যেরকম কালার আমি দেখেছিলাম, এখানে জলে কিন্তু ঠিক সেরকমই কালার লাগছে। যখন পাথরের মাঝখান দিয়ে জলটা ভেঙে নামছে, পুরো সাদা হয়ে রয়েছে। এই দুধপাত্রী নামটা কিন্তু একদম সদর্থক হয়েছে। দুধ সাদা জল পাথুরে নদী খাদ বেয়ে বয়ে চলেছে। কি অপরূপী না লাগছে এর সৌন্দর্য। দেখছিলাম আর ভাবছিলাম, আর কদিন পরেই এই জায়গা বরফের চাদরে ঢাকা পড়বে, আর সেই বরফের স্তূপের মাঝেও পথ খুঁজে নেবে এই জলধারা। কি চমৎকারই না লাগবে তখন। খুব ইচ্ছে করছিল জানেন সেই বরফ ঢাকা দুধপাত্রীকে দেখতে। আজ নয়তো কাল কোনো একদিন সেই স্বপ্ন সত্যিই পূরণ করার চেষ্টা করব।
দুধপাত্রি পৌঁছানোর 2 কিলোমিটার আগেই দেখতে পাবেন অসাধারণ আরেকটি গ্রিন মিডোজ, অপরূপের সৌন্দর্য। এটি হলো তাংনার ভ্যালি। সবুজ প্রান্তরের পরেই শুরু হয়েছে দেবদারু ও পাইনের বন। চাইলে ঘোড়ায় চড়ে ঘুরে আসতে পারেন খুনিগঙ্গা ভিউ পয়েন্ট পর্যন্ত। জাস্ট এই ভ্যালিতে নামলাম আর এই ঘোড়া লাগলো আবার পিছনে পড়ে গেল। আমরা বারবার বলছি যে আমরা অলরেডি একবার পড়ে এসেছি ওখান থেকে, বাট ওরা ছাড়ছে না কিছুতেই। দোষ দিয়ে লাভ নেই, এটাই ওদের জীবিকা, তো ওরা তো চেষ্টা করবেই। বাট এত সুন্দর একটা ভ্যালি, এখানে একটু ফ্রিলি ঘুরতে পারলে কিন্তু বেশ মজা লাগবে। আর এখন পুরো ফাঁকাই আছে, 2-1টা ফ্যামিলি মাত্র রয়েছে। তো চলুন একটু ঘুরে বেড়াই। বল নিয়ে এসছে আয়ন খেলবে বলছে, একটু জাস্ট এনজয় করবো, এখানে বসে টাইম স্পেন্ড করবো। তবে ওই ভ্যালি থেকে কিন্তু এই ভ্যালিটা আরো বেশি সুন্দর, জাস্ট একটু দেখুন। কিন্তু একটা খুব সুন্দর নদী আছে, পাশ দিয়ে যায়, ওটাকে কাশ্মীর ভ্যালি বলছে। ওখানে আমরা একটা কাশ্মীর ভ্যালি দেখেছি। তো কেন বাচ্চাগুলো ঘুরছিল, বারবার করে বলছে, তাই চলুন আপনাদেরকেও দেখানোর ছিল। যাই ঘোরাতেই যাই, কত দূর আছে, যদি সেরকম বেশি দূর না হয় এসে আবার ওদেরকে নিয়ে যাবো পরে। এইখান থেকে আসলাম, ওখান থেকে এসে এই ট্রেল ধরে যাচ্ছি। তো এই রাস্তাটা কিন্তু অনেক বেশি সুন্দর, মানে এখানে কিন্তু কোনো টুরিস্ট নেই। দেখুন জাস্ট ফাঁকা একটা সুন্দর রাস্তা জঙ্গলের মধ্যে দিয়ে। তবে এই যে রাস্তাটা, এটা কিন্তু খুবই সুন্দর, খুব সিনিক। দেখুন পুরো জঙ্গলের মধ্যে দিয়ে রাস্তা, অসাধারণ একটা এক্সপিরিয়েন্স হচ্ছে। ওটার থেকে আমি বলবো এটা বেশি ভালো। তো আর ওটা থেকে কিন্তু এটার রেটও কম। তো আমি ভাইয়ের সাথে কথা বলছিলাম, ভাই প্রথমে আমাকে বললো যে হর্স রাইডিং এর জন্য 100 টাকা, আর ওই কাশ্মীর ভ্যালির কথা জিজ্ঞেস করাতে বলে যাবে। তা আমি দরদাম করাতেও সেটা তখন তাই বলেছিল। এখন আমার বলছে যে কাশ্মীর ভ্যালিতে গেলে বেশি লাগবে। যাই হোক, ওর সাথে যাচ্ছি। আচ্ছা, তো বলছে এখানে একটা জাররাত আছে। জাররাত মানে হচ্ছে কোনো পীর বাবার মানে স্থান আর কি। তো উনি এখানে নামাজ পড়তেন এবং তার একটা পোষা মানে ভেড়াও ছিল। তো উনি যেই পাথরটার উপরে বসে পড়তেন, সেই পাথরটার উপরে ওনার হাতের নিশান আছে। আর যেই পাথরটা, এবং ওই পাথরটার সাথে নাকি ওই ভেড়াটাকে বেঁধে রাখতো, সেটা নাকি এখন আরেকটা পাথর হয়ে ওই পাথরটার সাথেই লেগে রয়েছে। তো আমরা এখানে নামলাম, এখান থেকে ঘোড়াটা আর যাবে না। এখানে ঘোড়াটাকে ও বেঁধে দিচ্ছে। আর ওই সামনে ওইখানটাতে রয়েছে পীর বাবার ওই স্থানটা, ওখানটাতেই উনি আগুন জ্বালাতো। ये उनका 5 उंगली का निशान है ना, और ये है उसका आग जलाने का चूल्हा। और ये कोई इधर कोई आता है क्या? तो ये सब कोई किसी ने रख के गया है? जब वो शाही लोग होते हैं ना, वो यहाँ पर आते हैं। তো এই জায়গাটাকে বলছে ওরা কাশ্মীর ভ্যালি। এই নদীটাকে বলছে ওরা খুনিগঙ্গা। মানে আমরা যেটা ওদিকে দুধপাত্রি থেকে দেখে আসলাম সেটা ছিল শালিগঙ্গা, আর এটা হচ্ছে খুনিগঙ্গা। তো আমি ওকে জিজ্ঞেস করলাম যে এরকম নাম কেন? তো ও বলছে যে প্রচুর নাকি অ্যাক্সিডেন্ট হয়েছে ওই রাস্তায়, তো তার সমস্ত ধ্বংসাবশেষগুলো নাকি এই নদী দিয়েই বয়ে যায়, সেই জন্য একে খুনিগঙ্গা বলে। তো জানি না ক্যামেরায় কতটা দেখাতে পাচ্ছি, বাট এই জায়গাটা থেকে কিন্তু কাশ্মীর ভ্যালির দারুণ একটা। হ্যাঁ, तो पुल के पार जाना है। हाँ, पुल के पार ही। पुल के पार जाने से ऐसा मैदान मिलेगा। हाँ, उधर मतलब हाँ, वो दूधपात्री वाला जो स्पॉट है, हाँ, उधर भी ऐसा मैदान है, वो पुल के पार जाना पड़ेगा। हाँ, पुल के पार ही। আচ্ছা, তাহলে ব্যাপারটা বুঝলেন তো। মানে ওখানে যে পুলটা আমরা দেখছিলাম ওই নদীর পাড়ে রয়েছে, ওখান থেকে কিন্তু আরও এগোলে তাহলে আপনারা এরকম সুন্দর ময়দান পাবেন। বাট যত অবধি নিয়ে যায় সেখানে অবধি কিন্তু এইরকম সুন্দর দৃশ্য কিন্তু দেখতে পাওয়া যায় না। তো যদি ওখানে আপনারা নেক্সট টাইম যখন যাবেন, তো ঘোড়াওয়ালাদের কিন্তু বলবেন যে আমাদের একটু পুলের পাড়ে নিয়ে যাও, বা ওরা যেখানে নামিয়ে দিচ্ছে সেখান থেকে একটু হেঁটে চেষ্টা করবেন। আমরা তো জানতাম না, এই ভাই আমাকে বললো, সেই জন্য জানতে পারলাম। যদি একটু সময় নিয়ে যাবেন তো হেঁটে ওই পুলের ওপারে গিয়ে একটু ঘুরে আসবেন। এবার আমাদের আর হলো না, নেক্সট টাইম যখন যদি কখনো আসা হয় অবশ্যই যাব। আর এই ভাইয়ের নাম্বার কিন্তু আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো। তো কেউ যদি এখানে আসছেন তো ওর সঙ্গে যোগাযোগ করতে পারেন। খুব ভালো ছেলে, খুব ভালো ভালো ইনফরমেশান দিচ্ছে আমাকে। তো দুধপাত্রি ঘুরে আমরা বেরিয়ে গেছি, দৌড়াদৌড়ি করে প্রচণ্ড হাঁপিয়ে গেছি আর কি। খুব সুন্দর জায়গা, মানে এতক্ষণ মানে 4 দিন ধরে আমরা কাশ্মীরে ঘুরছি। এর মধ্যে যা যা জায়গায় ঘুরেছি সবচেয়ে সুন্দর আমার এটাই লেগেছে। মানে অ্যাকচুয়ালি আমি গ্রিনারি খুব পছন্দ করি, তো সেই জন্য আমার কিন্তু বেস্ট লেগেছে এখনো অবধি। তো এরপর পেহেলগাম আছে, দেখা যাক যে একে বিট করতে পারে কিনা। চলুন, দেখা হচ্ছে পরের পর্বে। আর সেই দিন আমাদের হাতে বেশ খানিকক্ষণ টাইম থাকায় আমরা শ্রীনগর ফিরে চেখে দেখেছিলাম কাশ্মীরের অতি ফেমাস একটি ডিশ ওয়াজওয়ান।
কাশ্মীরে আসবো আর এখানকার স্পেশাল ডিশ বজবান টেস্ট করবো না, সেটা তো হতেই পারে না। তো সেটা টেস্ট করার জন্য আজকে আমরা চলে এসেছি লাল চকের একটা খুব ভালো রেস্টুরেন্ট মোগল দরবারে। আমাদের ড্রাইভার যিনি আছেন লিয়াকতজি, উনি এটা আমাদেরকে সাজেস্ট করেছিলেন। এটা আমি একটু কনফিউজ ছিলাম যে এটা অ্যাকচুয়াল ব্যাপারটা কি। ওয়াজওয়ান যখন আমি শুনেছিলাম তখন ভেবেছিলাম হয়তো সিঙ্গেল ডিশ হতে পারে, বাট কিন্তু এটা এরকম নয় আর কি। এটা অনেকগুলো আইটেম রয়েছে, একটা স্টার্টারের প্লেট দিয়েছে। স্টার্টারের প্লেটে কিন্তু নিয়েছে ওরা অ্যাকচুয়ালি বিভিন্ন 3 রকমের ছিল কাবাব, রিবস ছিল, মানে আমাদের ভাত ছিল, 2 রকমের সবজি মতো রয়েছে, চিকেন রয়েছে, আর শিক কাবাবও ছিল। এটা হচ্ছে স্টার্টারে। এছাড়াও 1, 2, 3, 4, 5, 6টা প্লেট দিয়েছে, মানে ডিশ দিয়েছে, যার মধ্যে গোস্তাবা রয়েছে, পোলাও রয়েছে, রোগান জুস রয়েছে, চাটনি রয়েছে। তো এইগুলোকে কিন্তু পরে করতে হবে, কিন্তু যেটা প্রথমে যে দিয়েছে এই প্লেটটা, এটা হচ্ছে স্টার্টার হিসাবেও কিন্তু ওরা ইউজ করে। তো চলুন শুরু করা যাক। এই গোস্তাবা টেস্ট করে দেখি কীরকম খেলে কীরকম লাগছে বলো। কাবাবটা ভালো, শিক কাবাবটা ভালো লেগেছে। এটা জাস্ট মাটনটাকে ভেজে দিয়ে দিয়েছে, মানে কিরকম টেস্ট কিরকম? আমাদের ওখানে যেরকম পেঁয়াজ আদা রসুন এলে অনেক ম্যারিনেট থাকে, ম্যারিনেটটা নেই, শুধু ভেজে দিয়েছে। আচ্ছা, আর সনন্দ কি তোর কিরকম লাগছে? খুবই ভালো। নীলা কিরকম লাগছে? খাইনি, ওকে শুধু ভাতটা খাওয়াচ্ছি, দেখি কেমন লাগে। আমার তো দেখেই ভয় লাগে। কেন ভয় লাগছে কেন? আমি এত মাছ মাংস ডিম তো খাই না। সবাই মিলে ভাগাভাগি করে খেয়ে নেওয়া যাক। ঠিক আছে, চলুন তাহলে টেস্ট করে বলছি ঠিক কীরকম লাগে। হ্যাঁ অবশ্যই নতুন ধরনের একটা টেস্ট, যেখানে হ্যাঁ কাশ্মীরে এসেছি তো এখানকার স্পেশাল ডিশ, সেটা তো টেস্ট করতেই লাগে আর কি। আর এই ছিল আমাদের কাশ্মীর ভ্রমণের 4র্থ দিনের দুধপাত্রীর অভিজ্ঞতা। কেমন লাগলো অবশ্যই জানাবেন, কিন্তু আমরা খুব শিগগিরই ফিরে আসব আমাদের পরবর্তী সিরিজ পেহেলগামের গল্প নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, দেখতে থাকুন রোম টেলস।